আবরণ মীরাবের চুল টেনে ধরে পাছায় লাথি দিয়ে ছাদ থেকে নামিয়ে দেয়। মীরাব পড়ে যেতে নিয়েও নিজেকে সামলায়, চোখ বড় বড় করে বুকে হাত রেখে শ্বাস ছাড়ছে। পর মুহূর্তে কিরমির করে তাকায় আবরণের দিকে। আবরণ ওর পা উঁচিয়ে বলে, জুতা দেবো তোকে, যা এখান থেকে, মেজাজ গরম করবি না। দাঁতে দাঁত চেপে সেখান থেকে চলে আসে মীরাব। সানির সঙ্গে চলে গেলেই ভালো হতো। আবরণ ট্রাউজারের পকেটে হাত পুরে ছাদের কিনারায় চলে আসে। বেশ কয়েকটা ফুলের গাছ রয়েছে এখানে। মৃদু বাতাস বইছে, মন্দ না, ভালোই লাগছে। ঝনঝনে চুরির আওয়াজ পেয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় আবরণ। মুহূর্তেই ভ্রুজোড়া কুঁচকে নেয় সে। শ্রেয়না দাঁড়িয়ে আছে, পরনে তার কালো থ্রি পিস, ম্যাচিং চুড়ি, চুলগুলো খুলে রাখা। সিম্পল সাজ দিয়েছে শ্রেয়না। আবরণ, আমি এসে গেছি। একগাল হেসে ঘাড় কাত করে হাত দুটো পেছনে নিয়ে সুইট করে বলে শ্রেয়না। আবরণের মুখভঙ্গি পাল্টায় না, আগের মতোই কপাল কুঁচকিয়ে তাকিয়ে আছে। এসো আমার সঙ্গে। আবরণের হাত চেপে তাকে নিয়ে ছাদ থেকে নেমে আসে শ্রেয়না। আবরণ তখনও চুপ। হঠাৎই নীরবতা ভেঙে আবরণ বলে ওঠে, ভাইয়ের বিয়ে, রং চকে পোশাক না পরে শোক দিবস পালন করছো কেন? হাঁটতে হাঁটতে শ্রেয়নার ভাবসলীন উত্তর। রংচং পোশাকেই পরেছিলাম, তোমাকে দেখলাম কালো পরেছো, তাই ভাবলাম ম্যাচিং করি। সুন্দর না? আবরণ ঠোঁট কামড়ে হাসল। দুজনে লিফটে চড়তে আচমকা আবরণ শ্রেয়নাকে দু হাতের মধ্যে নিয়ে নিল। শ্রেয়না শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। পর মুহূর্তেই নিজের দৃষ্টি স্বাভাবিক করল, এক ভ্রু উঁচিয়ে শুধালো, সমস্যা কি? তুমি মানে? সরে আসে আবরণ, দুপাশে মাথা নাড়িয়ে না সূচক ইঙ্গিত করে। শ্রেয়না মুখ বাঁকায়। লিফট খুলতেই আবারও আবরণের হাত চেপে ধরে একদম রাস্তায় গিয়ে থামে। আবরণের মনে হচ্ছে সে যেন ছোট বাচ্চা। মেয়েটা এভাবে টানছে কেন? আর চুপ থাকতে পারল না আবরণ। গরুর মতো টানছো কেন? নিজেকে গরু বলছো? কৈতরি, বেশি উঠছো না? অনুমতি তো তুমিই দিয়েছো। দমে যায় আবরণ, গম্ভীর নেত্রে সেদিকে তাকিয়ে থাকে। অনেকেই তাদের দেখছে। আবরণের মোটামুটি পরিচিত আছে এলাকায়, তবে সেসবে ধ্যান দিল না। শ্রেয়নার পায়ের সঙ্গে পা মিলিয়ে হাঁটতে থাকলো। কিছু দূর এসেই একটা ফুলের দোকানের সামনে থামলো শ্রেয়না। হাসি মুখে তাকালো আবরণের দিকে। আবরণ ফোঁস করে শ্বাস ফেলে বলল, এর জন্য এত তোড়জোড়? শ্রেয়নাকে কিছু বলতে না দিয়ে তাকে পেছন দিকে ঘুরায় আবরণ। এরপর চুলে খপা করে দেয়, সেটাও কাঁচা হাতে। বার কয়েক ব্যর্থ হয় সে, কিন্তু কিছু সময় চেষ্টা করতেই খপা করতে সফল হলো। কোনো রকম চলে। বেরি ফুলের একটা মালা শ্রেয়নার খপায় লাগিয়ে দেয়, সেই সাথে সাদা গোলাপ। দোকানি একজন মেয়ে। আবরণ তার দিকে না তাকিয়ে বলে, পেন আছে? মেয়েটি আছে বলেই নিজের কাছ থেকে খুঁজে পিন বের করে দেয়। কয়েকটা পিন নিয়ে শ্রেয়নার খপায় ফুলের সঙ্গে লাগিয়ে দেয় সে। এরপর চট করে ওকে নিজের দিকে ফেরায়। আরও একটা মালা নেয়, সেটা হাতে পরিয়ে দেয়। শ্রেয়না এক দৃষ্টিতে তাকিয়ে আছে আবরণের মুখ পানে। মৃদু বাতাসে চুল উঠছে তার। দাঁত দিয়ে নিচের পাটির ঠোঁট কামড়ে ধরে মনোযোগ সহকারে হাতে মালা বাঁধছে, যেন খুবই গুরুত্বপূর্ণ কাজ এটা। ব্যাস। বলেই শ্রেয়নার হাতে আলতো চুমু খায় আবরণ। খপায় চুমু খায়। দোকানিকে টাকা দিতে গেলে সে নাকচ করে, টাকা নেবে না। আবরণ কোমরে ভর দিয়ে দাঁড়িয়ে ভরাট গলায় বলে, এই প্রথম কৈতরের হাতে সুতো বাঁধলাম, তোমাকে আরো বকশিস দেবো। বালে বেচাল নিয়ে বসো না তো। পকেট থেকে 500 টাকার চকচকে একটা নোট বের করে দেয় আবরণ। এরপর হতাশ গলায় বলে, আমি এতটা বড়লোক নই, এটা নিয়ে খুশি থাকো। শ্রেয়নার হাতের ভাঁজে নিজের হাত মিশিয়ে সামনে এগোয়, পাশাপাশি হাঁটতে থাকে। শ্রেয়নার নিজের হাত ছুটিয়ে আবরণের বাহু আঁকড়ে ধরে, হেসে তাকায় তার দিকে। ছোট ছোট চুলগুলো গালের পাশে ফেলে রাখা। আবরণ ফু দিয়ে উড়িয়ে দেয় সেগুলো। আলতো হাসে, হেলে দুলে হাঁটতে থাকে। সামনে নীরজ জাহিদকে দেখে দাঁড়িয়ে যায় দুজনেই। নীরজ জাহিদ একজন লোকের সঙ্গে কথা বলতে বলতে এগিয়ে আসছেন, সঙ্গে সিনহা। নিজেদের দিকে চাওয়াচাওয়ি করে তারা। শ্রেয়নার চোখ মুখে আতঙ্ক। আবরণ দাঁত চেপে বলে, কট খাওয়ার জন্য এমন সঠিক সময়ই আমার জন্য বরাদ্দ থাকে। পরনের আইজিপি, তুমি কেন রংটা মেনছে নাও? যদি বাপ না হয় অন্য কেউ হতো, এতক্ষণে ব্যান্ড বাজিয়ে দিতাম। পর মুহূর্তেই, বাপ বলে তো এত কাহিনি।
নাহলে কবেই ঠাস ঠুস করে ফেলতাম। এই যে মিস, শোনেন প্লিজ। সিঙ্গেল আছেন কি? বলতে চাই একটা কথা। আপনি রাখবেন কি? হেই, আমার মনের রাজপ্রাসাদের রানী হইবেন কি? আরে, ভালোবাসার একটা গোলাপ। আপনি রাখবেন কি? মীরাব মুখে হাত রেখে চোখ জোড়া রসগোল্লা বানিয়ে রেখেছে, অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে সানির দিকে। তাদের আলাভোলা বন্ধু কিনা শেষে রাস্তায় দাঁড়িয়ে টিস করছে। রেগে রণমূর্তি হয়ে সানির দিকে এগোয় মীরাব। সানি তখন একজন মেয়ের সঙ্গে হেসে কথা বলতে ব্যস্ত। হঠাৎ পিঠে চেনা পরিচিত থাপ্পড় পড়ায় চোখ মুখ কুঁচকে নেয় সানি। দাঁত চেপে বলে, এখন অন্তত রেহাই দে। মেয়েদের সাথে আলাপচারিতা করার সময় এসব বাজে কাজ কি করে করতে পারিস ভাই? মেয়েটাকে দানা তোর যে। চটপটে কণ্ঠে উত্তর দেয় সানি। মীরাবের কাশি উঠে যায়। মেয়েটার দিকে একবার তাকিয়ে থেকে দৃষ্টি সরায়, গোলা খাকারি দিয়ে বলে, আবরণ জানে? ও সিআইডিতে কবে জয়েন হয়েছে সেটা কি আমাদের বলেছে? আমরা ওকে না বলে হাঁকতেও যাই নাকি? ও এত বড় একটা কথা কিভাবে লুকালো? তোর মনে হয় ব্যান্ড বাজিয়ে ওকে এসব বললে আসবে? নেভার। মীরাব মেয়েটার দিকে তাকিয়ে বলে, তোকে চেনো? হ্যাঁ। উচ্ছ্বাসিত কণ্ঠ মেয়েটার। সানি দাঁত বের করে হাসছে। মীরাব ফোঁস করে শ্বাস টানে, কোমরে হাত রেখে বলে, ভালো হয়ে চালিয়ে যাও। মীরাব চলে যেতে নেয় সেখান থেকে। পরক্ষণেই ফিরে এসে সানির হাত চেপে ধরে ওকে টানতে টানতে নিজের সাথে নিয়ে যায়। সানি আতঙ্কিত কণ্ঠে বলে ওঠে, সেহেরি রাতে কল দিয়ে অপেক্ষা করব। ওকে ওকে। সানি চলে যেতেই সেহেরি বুকে হাত রেখে শ্বাস নেয়, খিলখিল করে হেসে ওঠে। সানি তার ক্রাশ। ভার্সিটিতে কত লুকিয়ে চুরিয়ে দেখছে ছেলেটাকে। আজ এই সন্ধ্যায় সানিও তাকে দেখে ক্রাশ খেল। ভাবা যায় এও পসিবল। তবে যাই হোক, সেহেরি খুশি, প্রচুর খুশি সে। তোমার মতো বেহায়া নির্লজ্জ ছেলে দুটো দেখিনি আমি। আমিও না। গম্ভীর কণ্ঠ আবরণের। নিরাজ জাহিদ দাঁত চেপে দাঁড়িয়ে আছেন। মাঝ রাস্তায় ছেলের গায়ে হাত তুলতে চান না। নিজের কথা না ভাবলেও তোমার ভাইয়ের সম্মানটা অন্তত ভাবো। কি শুরু করেছো? কি করেছি? স্বাভাবিক কণ্ঠ শ্রেয়নার। নিরজ জাহিদ অবাক হন তার এহেন কথা শুনে। কি করছো মনে? কেন আঙ্কেল? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি রাস্তায় হাতে হাত রেখে ঘুরে না? দেখেননি নাকি আজকেই প্রথম দেখছেন? সেজন্য ধন্যবাদ প্রাপ্য আপনার। আবরণ মিটমিটিয়ে হাসে। নিরজ জাহিদ চুপ হয়ে যান। ওর সঙ্গে থেকে তুমিও বেয়াদব হচ্ছ। সেজনের সঙ্গে কথা বলতে হবে। আব্বু, বিয়ের ডেট যেন কাছেই হয়, ওকে? স্টুপিড! তোমারই তো। নিরজ জাহিদ হনহন করে হেঁটে চলে আসেন। তিনি যেতেই আবরণ দু হাত শ্রেয়নার মাথায় ঠেকিয়ে আবার নিজের কাছে আনে। চুমু খায় সেথায়। এরপর শ্রেয়নার নরম গাল দুটো টেনে ধরে ঠোঁটে পাপ্পি স্টাইল করে বলে, এই না হলে শ্রেয়না আবরণ জায়েদ। শ্রেয়না হেসে বলে, তোমারই তো। এভাবে হাসে না কৈতরি, বুকে লাগে। শ্রেয়না মাথা নিচু করে হেসেই যাচ্ছে। সারাদিন ব্যস্ত থাকায় শ্রেজানের সঙ্গে তার দেখা হয়নি। ভাইয়ের সঙ্গে কথা বলারও সুযোগ পায়নি। যতবার সামনাসামনি হয়েছে দুজন, ততবারই চোখাচোখি হয়েছে। শ্রেয়না লুকিয়ে চুরিয়ে থেকেছে। প্রিয়মের আম্মু আব্বু এসেছে শ্রেজানের বিয়েতে। রোদ দানাও আসছে। প্রিয়ম তাদের এক জায়গায় বসিয়ে সামনে ইশারা করে, যেখানে রোদ দাঁড়িয়ে আছে। রোদ আজকে ল্যাভেন্ডার কালার শাড়ি জড়িয়েছে গায়ে। পিঠ সমান চুলগুলো খোপা করে তাতে ফুল গুজে রেখেছে। হাতে ল্যাভেন্ডার কালার চুড়ি, গলায় সিম্পল একটা সেট। ঠোঁটের কোণে মিষ্টি হাসি, সুন্দর লাগছে তাকে। ওটা রোদ? প্রিয়ম উপর নিচ মাথা দোলায়। প্রিয়মের আম্মু মিসেস পারমিতা এগিয়ে যান রোদের দিকে। পেছন থেকে ডেকে উঠে প্রিয়ম, আম্মু, তুমি সব কিল্লা ফতে করে দিবে নাকি? এদিকে এসো। পারমিতা ছেলের কথা অগ্রাহ্য করে চলে যায়। কপাল চাপড়ায় বাবার পাশে বসে পড়ে প্রিয়ম। ভদ্রলোক মোবাইলে কথা বলতে ব্যস্ত। প্রিয়ম ওর বাবার বাহু জড়িয়ে ধরে। রোদের দিকে তাকাতেই দেখতে পায় মেয়েটা তাকেই দেখছে। ইশারায় জিজ্ঞাসা করছে মুখ বেজার কেন। রোদের সঙ্গে ইশারায় কথা বলা শুরু করতেই মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় পারমিতা। সে এগিয়ে গিয়ে রোদকে জড়িয়ে ধরে। ভ্যাবাচাকা খেয়ে যায় রোদ। ভাবছে এ কোন মহিলা এসে তাকে চাপটে ধরল। প্রিয়ম ইশারায় বলল তিনি তার মা। রোদ যার পনেই অবাক। প্রিয়মের ঠোঁটের কোণে হাসি। তার পরিবর্তে চোখ রাঙায় রোদ। তাকে একবার বললও না, কেমন মানুষ প্রিয়ম।
তুমি দেখতে রোদের মতো ঝলমলে মা। রোদ লাজুক হাসে। আপনিও খুব সুন্দর আন্টি, একদম মাখনের মতন। হঠাৎ দানার কথায় চমকে তাকায় রোদ। চিমটি কাটে তার হাতে। দানা এতে পাত্তা দিল না, বরং পারমিতার কাছে গিয়ে বলল, আপুকে জড়িয়ে ধরেছেন, আমাকেও ধরুন একটু। কেন পিছিয়ে যাব? পারমিতা হেসে ফেলল। বুঝে যান এই মেয়েটাই দানা, যে কিনা রোদের ছোট বোন। তারা তিনজন হেসে হেসে আড্ডা দিতে থাকে। প্রিয়ম স্বস্তির শ্বাস ফেলে। মেয়েটা দেখতে সুন্দর, জোটালে কিভাবে? বাবার কথায় অসহায় নেত্রী তাকায় প্রিয়ম। বিরস গলায় বলে, আমাকে তোমার চোখে হ্যান্ডসাম লাগে না? প্রিয়মের আব্বু মিস্টার পরম আরাম করে বসে বলেন, তোমার আম্মুর চোখে আমি কোনো কালে হ্যান্ডসাম ছিলাম না, আমার চোখে তুমি কখনো হ্যান্ডসাম ছিলে না। তার মানে আমরা দুজনেই হ্যান্ডসাম, কারণ তুমি দেখতে বেশ সুদর্শন। তোমার এই ছেলে আমি। পরম হেসে ফেলেন। এরপর বাপ ছেলে গল্প গুজবে মত্ত হয়ে যায়। তারা বাংলাদেশেই থাকবে এখন থেকে, সেই নিয়তেই এসেছেন। রুহিকে সাজানো হয়েছে গাঢ় খয়েরি লেহেঙ্গা, সেই সঙ্গে ম্যাচিং অর্নামেন্টস। খুবই সুন্দর দেখাচ্ছে তাকে। তুষি তুষি, আমাকে একটু চুল বেঁধে দাও। দৌড়ে এসে তুষির সামনে চিরুনি হাতে বসে যায় শ্রেয়না। তার দুরন্তপনা দেখে রুহি হেসে ফেলে। সায়ান প্রীতি কটমটে দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটার সঙ্গে তাদের কঠিন বোঝাপড়া আছে। আমার ড্রেস চেঞ্জ করলে যে? ওটা আবরণকে দেখানো শেষ, এখন এটা পরে দেখাবো। স্পষ্ট জবাব শ্রেয়নার। রুহির কাশি উঠে যায়। শ্রেয়া অট্টহাসিতে ফেটে পড়ে। সুপ্তির সঙ্গে বারান্দায় ছিল সে। তুষি কাচুমাচু ভঙ্গিতে বলে, একটু তো লজ্জা করো। আমি কি নির্লজ্জ নাকি? চুল বাঁধো। তুষি মুচকি হেসে শ্রেয়নার চুল বাঁধায় মনোযোগ দেয়। রুহি আয়নার সামনে বসে আছে। তাকে তুষি সাজিয়েছে। অনেক সুন্দর সাজাতে পারে মেয়েটা। কি সুন্দর দেখাচ্ছে তাকে। একটু পর পর এসে মিসেস রেবা মেয়েকে দেখে যাচ্ছেন। চোখের পানি যেন বাঁধি মানছে না আজ তার। রুহি শুধু ভাবে, কথা থেকে কথায় চলে এসেছে সে। ভাগ্য কি খেলাটাই না খেলল। ছোটবেলা থেকে তেমন বেশি চাহিদা ছিল না তার। সব সময় অল্পতেই তুষ্ট ছিল। সেই অল্পটাই রুহির কপালে জুটে না। যে অল্পতেই তুষ্ট হয় তার কপালে সেই অল্পটাও থাকে না। এটাই বাস্তবতা। কিন্তু রুহি এখন খুশি। সৃজন নিঃসন্দেহে একজন ভালো ছেলে। তাকে নিজের অর্ধাঙ্গিনী করে নিয়েছে। ভাবতেই অবাক হয়, সৃজনের সঙ্গে তেমন কথা হয়নি এখনো। লোকটা অনেক রাত করে বাড়ি ফিরে। ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায় রুহি। সাদা শাড়ি কখন নিলে? কি সুন্দর। আমাকে কেন বললে না? আমিও কিনতাম। তুষির মন খারাপ হয়ে যায়। প্রীতি এগিয়ে এসে বলে, ওর পছন্দের সঙ্গে নিজেকে মেলাতে যেও না তুষি, শালি এক নাম্বারের বাটপার। বাটপারি করে তোর জামাই নিয়ে নিয়েছি আমি, হ্যাঁ প্রেত কোথাকার। খবরদার শ্রেয়না, আমাকে উল্টাপাল্টা নামে ডাকবি না। আবরণ আমার ক্রাশ ছিল, আর তুই কি না। দুঃখে কষ্টে মুচ্ছা যাবে প্রীতি। পারছে না গড়াগড়ি খেয়ে কাঁদতে। সায়ান সেদিকে তাকিয়ে মুখ বাঁকায়। এরপর ব্যালকনিতে চলে আসে। ও সব ঢং দেখতে ইচ্ছা করে না তার। শ্রেয়না সাদা রঙের একটা শাড়ি পরেছে, যার পাড় দিয়ে পাথর বসানো। শাড়িটা সফট সিল্কের মধ্যে। পাথরগুলো চকচক করছে। এটা সৃজন এনে দিয়েছিল তাকে। শাড়ির সঙ্গে ম্যাচিং দুল পরে নেয় শ্রেয়না। সিম্পল লকেট, চুল পলিটেল করেছে। সাদা রঙের ফুল লাগিয়েছে অনেক জায়গায়, ক্লিপের সঙ্গে আটকানো যেগুলো থাকে। সাদা পরি হয়ে কোন কালো জেনকে পটাতে যাচ্ছ আপু? শ্রেয়ার হাত চেপে ধরে শ্রেয়না। সামনে অগ্রসর হতে হতে বলে, কালো জিন নয়, তোর দুলাভাইকে দেখাতে যাচ্ছি। ওই বাচ্চা ছেলেটা? ভ্রু কিঞ্চিত বাঁকা করে তাকায় শ্রেয়না টেনে টেনে বলে, কোন বাচ্চা ছেলে? কিটমিটিয়ে হাসে শ্রেয়া। আবরণ জায়েদ? বিয়ে করলে যার দুদিন পর বাচ্চা হয়ে যাবে ও নাকি বাচ্চা ছেলে? চুপ যা। তুমি ভুল, ওর বাচ্চা হবে না, ওর বইয়ের হবে। শাট আপ। শ্রেয়না ভেবেছিল একদম আবরণের ফ্ল্যাটে চলে যাবে, কিন্তু তার সামনে বাধা হয়ে দাঁড়ায় নীরজ জাহিদ এবং সৃজন আলম। গম্ভীর মুখশ্রী তাদের। পিঠের কাছে হাত বেঁধে রেখেছে। নিজের ঘরে যাও। শ্রেয়না বুঝতে পারে নীরজ জাহিদ ভাইকে সব বলে দিয়েছে।
ভেতরে ভেতরে বেজায় চটে যায় সে, তবে মুখে কিছু বলে না। শ্রেজানের সঙ্গে চোখাচোখি হতেই দৃষ্টি লুকায় শ্রেয়না। তড়িঘড়ি করে নিজের কক্ষের দিকে এগোয়। ততক্ষণে শ্রেয়ার হাত ছেড়ে দিয়েছে সে। নিস্তব্ধ রজনী, কোনো শব্দ নেই। হয়তো এতক্ষণে শ্রেজানের বিয়ে কমপ্লিট হয়ে সকলে ঘুমাতেও চলে গিয়েছে, কিন্তু শ্রেয়নাকে কেউ ডাকতেও আসেনি। বাইরে থেকে দরজা নক করা, মোবাইলটাও পাশের ঘরে রেখে এসেছিল। বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে শ্রেয়না। গলার চেন টেনে খোলার সময় দাগ হয়ে গেছে সেখানে। কাচের চুড়িগুলো খোলার সময় ভেঙে কিছু কাচ হাতে ঢুকে গেছে। কপালের টিকলিটা এলোমেলো হয়ে বাম দিকে পড়ে আছে। চুল এলোমেলো করে খোপা পেঁচিয়ে রেখেছে শ্রেয়না। কেঁদে কেটে বেহাল অবস্থা, চোখ মুখ ফুলে ঢোল লাল হয়ে আছে। ব্যালকনিতে যাওয়ার পথও খোলা নেই, তালা মেরে রাখা দরজায়। শুধু ওয়াশরুম আর বিছানায় যাওয়া ছাড়া উপায় নেই। সারা ঘর অন্ধকার করে রেখেছে, ডিম লাইট অন করা। শ্রেয়না বুঝতে পারছে না শ্রেজানের এমন ব্যবহার করার কারণ কি, তাকে কেন ঘরে আটকে রেখেছে, কি করেছে ও। দরকার পড়লে দুটো চড়থাপ্পড় দিক, তাই বলে ঘর বন্দি করে রাখবে? হুট করেই সশব্দে ঘরের দরজা খুলে যায়। চকিত দৃষ্টিতে তাকায় শ্রেয়না। হঠাৎ শব্দ হওয়ায় ভয় পেয়ে গিয়েছে সে। শ্রেজান এসেছে। বিয়ের পোশাক পরিবর্তন করে একটা গেঞ্জি আর ট্রাউজার জড়িয়েছে গায়ে। ধীর পদে এগিয়ে এসে শ্রেয়নার দিকে। আমায় ঘর বন্দি করে কেন রেখেছো? কি করেছি আমি? শ্রেজান এসে দাঁড়ায় শ্রেয়নার সামনে। পর মুহূর্তেই গিয়ে ঘরের লাইট অন করে। আচমকা চোখে আলো এসে পড়ায় চোখ খিচে বন্ধ করে নেয় শ্রেয়না। শ্রেজান গম্ভীর চিত্তে তাকিয়ে আছে বোনের দিকে। কিছুক্ষণ পর পর নাক টানছে শ্রেয়না। ঈষৎ কেঁপে উঠছে। তোমার থেকে এসব আশা করিনি শ্রেয়না। মানে? কিছুটা অবাক হয়ে শুধায় শ্রেয়না। মাঝরাতে একটা ছেলেকে ঘরে নিয়ে এসেছ, তার উপর এক বিছানায় ঘুমিয়েছ। এসব কি ধরনের অসভ্যতম শ্রেয়না আলম? শক্ত কণ্ঠ শ্রেজানের। শ্রেয়না ফ্যালফ্যাল নেত্রে তাকিয়ে আছে। হুট করে সে বলে বসে। আবরণ শুধু আমার সঙ্গে দেখা করতে এসেছিল, ক্লান্ত ছিল বিধায় ঘুমিয়ে গিয়েছে। আমারও খেয়াল ছিল না কখন ঘুমিয়েছি জানি না। আমরা তো উল্টাপাল্টা কিছু করিনি ভাইয়া। ঠাস করে শ্রেয়নার গালে থাপ্পড় মারে শ্রেজান। দাঁত চেপে তাকিয়ে থাকে বোনের আদলের দিকে। অবিশ্বাস্য নেত্রে তাকিয়ে আছে শ্রেয়না। শ্রেজান কিছুটা ঝুঁকে এসে বলে, এটা তোমার কাছে সামান্য বিষয় মনে হচ্ছে? এতটা অধপতন তোমার? নীরজ স্যারের সাথে তর্কে জড়িয়েছ। এসব কিছু আবরণের সঙ্গ দেওয়ার ফল। ওর সঙ্গে আর কথা বলবে না, নাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আজ তোমার খাবার বন্ধ, ভার্সিটিতেও যাবে না। শুধু এক্সামের সময়টুকু গিয়ে আবার চলে আসবে, আমি নিয়ে যাব। কথাগুলো শেষ করে সেখান থেকে চলে আসে শ্রেজান। বিড়বিড় করে বলে, নিজে এক বেয়াদব, আমার বোনটাকে বেয়াদবি শেখাচ্ছে, ইডিয়েট। দরজা বন্ধ করে চলে যায় শ্রেজান। শ্রেয়নার গালে 5 আঙ্গুলের ছাপ জল করছে। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে নিজেই আঁতকে ওঠে শ্রেয়না। এ কি হাল তার চোখ মুখের। গালটা ভীষণ জ্বালা করছে, কিন্তু এর চেয়েও বেশি জ্বলন্ত অন্তরস্থলে হচ্ছে। ভাই আমি পারবো না, আমি না 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 পারবো না। শ্রেয়নার সঙ্গে এমন ব্যবহার কেন করলেন? মেয়েটা কষ্ট পাচ্ছে। নিচু স্বরে কথাটা বলে রুহি। কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে। পরনের পোশাক পাল্টে সুতি একটা শাড়ি পরেছে, লাল রঙের। চুলগুলো খুলে রাখা, যা পিঠ ছাড়িয়েছে। টপ টপ করে পানি পড়ছে চুল থেকে। মাত্রই শাওয়ার নিয়ে এসেছে। খুবই ক্লান্ত লাগছিল তার, সেই সঙ্গে অসম্ভব গরম। এসির তেজও কাজ হচ্ছিল না। এসব পরে যে অভ্যাস নেই তার, দম বন্ধ হয়ে আসছিল। শ্রেজান রুহির আপাত মস্তক পরোক্ষ করে নিল। মেয়েটার অস্বস্তি হচ্ছে নাকি? ভ্রু কিঞ্চিত বাঁকা করে শ্রেজান। রুহি হাত মসরাচ্ছে অনবরত। কি বললে? শ্রেজানের উপস্থিতি নিজের একদম কাছে পেয়ে চট করে মাথা তুলে তাকায় রুহি। স্থবিত নেত্রে তাকিয়ে থাকে। দৃষ্টি মেলার সঙ্গে সঙ্গে নজর ঘুরিয়ে নেয় সে। বলছিলাম শ্রেয়া। রুহির মুখের কথা কেড়ে নেয় শ্রেজান। ওর আদলের দিকে তাকিয়ে থেকে গমগমে কণ্ঠে বলে, ও যা করেছে সেটা ভুল, হয়তো বেশি দোষ আবরানের, কিন্তু সে বাধা দেয়নি। আমি চাই না শ্রেয়না আবরানের সন্ধিতে যাক, পছন্দ না আমার। আবরণ ছেলেটা তো ভালো। শ্রেজান এক ভ্রু উঁচিয়ে শুধায়, তোমার ফোকাস অন্যদিকে কেন যাচ্ছে? শ্রেজান আলম থাকতে কারোর ভালো খারাপের খোঁজ নিতে হবে না। রুহি ঠোঁটে ঠোঁট চেপে মাথা নিচু করে রাখে। শ্রেজান ওর এক হাত চেপে ধরে বিছানার কাছে নিয়ে আসে।
এতে খানিক চমকায় রুহি, নিজের হাত ছুটাতে চায়। মাথায় হাত বুলিয়ে দাও, প্রচণ্ড ব্যথা করছে, ঘুমাবো। শুয়ে থেকে কথাটা বলে সৃজন। রুহি কোনো কথা না বলে তার মাথার কাছে বসে, আলতো করে টেনে দিতে থাকে সৃজনের চুল। আচমকাই সৃজন রুহিকে টেনে নিজের বুকের উপরে ফেলে, আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে তাকে। রুহি কেঁপে উঠে আঁকড়ে ধরে সৃজনের বাহু। সৃজন আরও এক ধাপ এগোয়, রুহির ললাটে চুমু এঁকে দেয়। মেয়েটা যেন আরও একটু নেতিয়ে গেল। রুহির মাথা বুকের সাথে চেপে ধরে সৃজন। বলেছি বলেই হাত বোলাতে হবে? আমি জানি তুমি ক্লান্ত, ঘুমাও, আমি হাত বুলিয়ে দিচ্ছি। আমি দিই। ধমক দেয় সৃজন। রুহি চোখ বন্ধ করে নেয় শক্ত করে, চুপচাপ পড়ে থাকে সৃজনের বুকে। হার্টবিট শুনতে পাচ্ছে তার, যেটা খুব দ্রুত বিট হচ্ছে। এমন অনুভূতি প্রথমবার হচ্ছে রুহির। ভালো লাগছে তা, ভীষণ শান্তি। দানার সঙ্গে আড্ডায় মত্ত মিরাব। মূল বিষয় হলো সানি আর সেহেরি। ছেলেটা কিভাবে পটি নিল মেয়েটাকে, এসব নিয়েই তারা মজা উড়াচ্ছে। বেচারা সানি মুখ ভোঁতা করে বসে আছে সোফায়, টিভি থেকে নজর সরিয়ে আর চোখে ওদের দেখে নিচ্ছে। হেসে কুটি কুটি দুজনেই। সানি যেন বুঝতেই পারছে না। মিরাব তাকে গুটি হিসেবে ব্যবহার করে দানার সঙ্গে চিপকে আছে, সুযোগ নিচ্ছে। মনে তো চাচ্ছে রিমোট দিয়ে মাথায় একটা বাড়ি দিয়ে তার কয়েকটা ছিঁড়ে ফেলতে। মেন ডোর খোলা থাকায় সুরসুর করে ভেতরে প্রবেশ করে শ্রেয়া। তাকে দেখে সকলের দৃষ্টি সেদিকে আটকায়। আবরণ কোথায়? সোজাসুজি প্রশ্ন করে শ্রেয়া। দানা ওকে দেখে খুশি হয়, কিছু বলবে তার আগেই শ্রেয়া আবারও বলে ওঠে, আবরণ? নিজের রুমে ঘুমাচ্ছে। আচ্ছা। ছোট করে জবাব দেয় শ্রেয়া। এরপর লম্বা লম্বা কদম ফেলে আবরণের কক্ষের উদ্দেশ্যে ছুটে। আরও কয়েকবার এসেছিল এই ফ্ল্যাটে, তাই তার চেনা আছে আবরণের রুম। হুট করে ঘুমের মধ্যে কেউ আবরণের পা টেনে ধরে। প্রথমে পাত্তা না দিলেও পর মুহূর্তে যখন টান জোরে পড়ে, হকচকিয়ে ঘুম থেকে উঠে বসে আবরণ। অতিরিক্ত ঘুমানোর জন্য চোখ মুখ ফুলে একাকার। কোন চালারে টেনে হিস্ট্রি বিছানা থেকে একদম জান্নাতে নিয়ে যেতে চাচ্ছিস? শ্রেয়া দাঁড়িয়ে আছে তার সামনে। আবরণের যেন মেজাজ চটে গেল, দাঁত চেপে এক লাফে এসে বসলো শ্রেয়ার সামনে। কষি একটা গালি ছুড়বে আচমকা শ্রেয়া ফ্যাস ফ্যাস করে কাঁদতে থাকে। ভরকে যায় আবরণ, চোখ ডোলে আবারও সামনে তাকায়। বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, সমস্যা কি? সাত সকালে তোর বালের কান্না দেখাতে চলে এসছিস? হেডজনে টেনে তুলি ঘুম থেকে? লাথি বসানোর আগে বের হবে রুম থেকে? শ্রেয়া অশ্রুসিক্ত পল্লবে তাকায়, নাক টেনে বলে, এখন সকাল নয় আবরণ, দুপুর হয়ে গেছে। তুমি জানো বাইরে কি হচ্ছে? ঘড়ির দিকে তাকায় আবরণ। ঘুমে ছোট হয়ে আসা চোখ জোড়া মুহূর্তেই বড় আকার ধারণ করে। 2:30 বেজে গেছে, তাকে কেউ ডাকেনি অবধি। কি হচ্ছে? কাল থেকে আপুকে ঘরে বন্ধ করে রেখেছে ভাইয়া। আজ সারাদিনও দরজা খুলেনি, ভেতর থেকে লক করা। আপু না খাওয়া, কালকেও খায়নি কিছু, শুধু বলে খাবে না। এমন কেন করেছে? খুবই শীতল শুধালো আবরণের কণ্ঠ। শ্রেয়ার হেসকি উঠে গিয়েছে, নিজেকে সামলে কোনো রকম বলে, তোমরা এক রুমে ছিলে তাই আপুকে মেরেছে ভাইয়া। তোমার সঙ্গে দেখা করতে নিষেধ করেছে, যেন কথাও না বলে। আমি সব রাতে শুনেছি, যেন এখন আমাদের বাসা চেঞ্জ করাচ্ছে ভাইয়া। এখান থেকে নাকি চলে যাবে অনেক দূরে, লুকিয়ে চুরিয়ে তোমার কাছে এসেছি। আমি যেতে চাই না আবরণ, হেল্প করো। বলেই আবরণের বুকে ঝাঁপিয়ে পড়ে শ্রেয়া। ওর গলা জড়িয়ে শব্দ করে কাঁদতে থাকে। এতক্ষণ যাবৎ বাকিরা উকিঝুঁকি মেরে দেখছিল ওদের কাহিনী। শ্রেয়ার কথা শুনে তারাও বেশ অবাক হয়। শ্বশুরের ছাওয়াল একটু বেশি উঠছে, তার পাকনা কেটে তবে আমি পায়খানায় যাব। চার আমায় আয় সাথে। শ্রেয়ার হাত চেপে ধরে দ্রুত পদে বেরিয়ে আসে আবরণ। পরনে হাঁটু অবধি প্যান্ট আর একটা হাতা কাটা গেঞ্জি। উস্কো খুস্কো চুলগুলো ঠিক করে না সে, এলোমেলো হয়েই পড়ে থাকে সেগুলো। লিফটে চড়ে না, তার মনে হচ্ছে লিফটে উঠলে আরও দেরি হবে। শ্রেয়াকে লিফটে দিয়ে প্রায় দৌড়ে নামে সে। 1 মিনিটের জন্য দাঁড়িয়ে থাকতে চায় না। মিরাব সানি কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। অধিক শোকে মানুষ পাগল হয়, এই শালা এক ধাপ এগিয়ে ছাগল হয়ে গেছে। বুদ্ধি ভ্রষ্ট হয়েছে হারামজাদার। সব জিনিসপত্র দিয়ে ট্রাক ভর্তি করে ফেলেছে, শুধু সৃজন অনুমতি দিলেই ট্রাক স্টার্ট দেওয়া হবে।
বর্তমানে শ্রেজান শ্রেয়নার রুমের সামনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর পর টোকা দিচ্ছে দরজায়, কিন্তু মেয়েদের দরজা খোলার নামগন্ধ নেই। রুহি শ্রেজানের পাশেই কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। প্রীতি আর সায়ান মন খারাপ করে রেখেছে। তাদের খুবই খারাপ লাগছে শ্রেয়না চলে যাবে শুনে। তারা এক শহরে থাকতে পারলেই কি ভালো হতো না। তুষিও এসেছে। সুপ্তি বোনের হাত চেপে ধরে হেসকি তুলে কাঁদছে। শ্রেয়া তার ভালো বন্ধু। মেয়েটা চলে যাবে ভাবতেই তার ছোট বুকটা হাহাকার করে উঠছে। শ্রেয়না, দরজা খুলতে বলেছে। যদি আমার ভাঙতে হয় তাহলে তোমার জন্য এটা ভালো হবে না। খারাপ করার বাকিটা কি রেখেছেন বড় ভাই? হঠাৎ আবরণের আগমন শ্রেজানের পছন্দ না হলেও বাকিদের চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ক্ষীণ আশা নিয়ে চেয়ে রয় আবরণের দিকে, যেন ও কিছু করে। আবরণই শেষ ভরসা। বাড়ির সহ তো গাড়িতে উঠিয়ে ফেলেছ, এবার এই প্রাণীগুলোকে তুলতে পারলেই স্যাটেলাইট চালু করে মহাকাশে পা ফেলবে। কিন্তু যদি মাঝপথে স্যাটেলাইটে পানি ঢুকেছে, সেজন্য বলছি আমাকে সঙ্গে নিয়ে চলো, কাজে দিবে। তুমি কাজে চেয়ে অকাজই বেশি করবে। বের হও আমার ফ্ল্যাট থেকে। আবরণ 2 কদম এগিয়ে এসে বলে, জি না, এই ফ্ল্যাট এখন তোমাদের না, বের হবে তুমি। আউট। বেয়াদবি করছো? বেয়াদব উপাধি দেওয়ার পর এসব কথা বলে আবালের পরিচয় দেওয়া ছাড়া কিছুই না। কেন এসেছো? আবরণ নিজের হাত দুটো সোজা করে, এরপর আবার গুটিয়ে নেয়। বুক ফুলিয়ে শ্বাস নেয়। শান্ত দৃষ্টিতে তাকায় আবরণ। চোখের পলক ঝাপটায় বার কয়েক। শ্রেয়ন আলমের গায়ে হাত তুলেছে কেন? ভাইয়ের থেকে তোমার দরদ বেশি। ঠোঁট কামড়ে হাসে আবরণ, দুপাশে মাথা নাড়িয়ে বলে, না, ভাইয়ার থেকে ছাইয়ার দরদ বেশি। শক্ত চোখে তাকিয়ে থাকে শ্রেজান। আবরণ পাত্তা দিল না, বরং কয়েক কদম এগিয়ে দরজায় টোকা দেয়। কই তোরি, বের হও দেখি, কে তোমায় মারে সেটা আমি দেখছি। কোনো সারা শব্দ নেই, মনে হচ্ছে ভেতরে কেউ থাকেই না। ঘরটাকে আজিমপুরের কবরস্থান বানিয়ে ফেলেছ। বের হতে বলেছে। আমার ডাকে বের হচ্ছে না, তুমি কোথাকার কে? আবরণ ফট করে তাকায় শ্রেজানের দিকে, দাঁত চেপে উত্তর দেয়, এসব ব্লেম কথা বললে মুখের ভেতর বাস ঢুকিয়ে দেব। সবাই পেছনে দেয়, আমি সামনে দেব। আবরণ জায়দের সবকিছু ইউনিক। ওদের কথা কাটাকাটির মধ্যেই খট করে দরজা খুলে যায়। শ্রেয়না বেরিয়ে এসেছে, পরনে নতুন কাপড়, হাতে নিজের ব্যাগ, চুলগুলো পরিপাটি করে গুছিয়ে রাখা, একদম তৈরি সে। সবার চোখ ছানা বড়া। মেয়েটা পাগল হলো? তুষি দ্রুত এগিয়ে আসে। চলে যাবে তুমি? মাথা নাড়িয়ে সম্মতি জানায় শ্রেয়না। পিলে চমকে যায় প্রীতি, সায়ন। তারা এগোবে। এর আগেই শ্রেজান শ্রেয়নার হাত চেপে ওর ব্যাগ নিজে নিয়ে নেয়। আবরণের সঙ্গে চোখাচোখি হয় শ্রেয়নার। ছেলেটা শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে, নির্ভেজাল সেই চাহনি। শ্রেজান শ্রেয়নাকে সঙ্গে নিয়ে পা বাড়ায় দরজার উদ্দেশ্যে। পেছন থেকে আবরণ শ্রেয়নার ওড়নার কোণা টেনে ধরে, 2 আঙ্গুলের ভাঁজে পিষে ফেলে ওড়নার কোণাটা। থমকে দাঁড়ায় শ্রেয়না, তার সঙ্গে শ্রেজানও দাঁড়িয়ে যায়। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় শ্রেয়না। আবরণের সঙ্গে দৃষ্টি বিনিময় হয়। কিছুক্ষণ সেভাবেই তাকিয়ে থাকে তারা। খানিক সময় পরেই আবরণ ফট করে ছেড়ে দেয় শ্রেয়নার ওড়না, মুখ ঘুরিয়ে অন্য দিকে তাকায়। কোমরে হাত রেখে তাকিয়ে থাকে সদেফ দেওয়ালের দিকে। শ্রেয়না দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে, দরজা দিয়ে বের হয়। ভাইয়ের সঙ্গে পা মিলিয়ে হাঁটে। চোখ থেকে টপ করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। ওকে আটকালি না কেন? মীরা টাসকি খেয়ে জিজ্ঞেস করে, যা ভাই, তাকে আটকানোর চেষ্টা কর। সানি হতবিলম্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। আবরণ এখনো দরজার সামনে দাঁড়ানো, নির্বিকার ভঙ্গিতে আছে সে, যেন বাকিদের কথা তার কানে প্রবেশ করেনি। লাথি না খেতে চাইলে নিজেদের রাস্তা মাপ। বলের প্যাঁচা চুনে কানের দফরফা করে দিচ্ছে গোলামের পুত। একটু বোঝার চেষ্টা কর। আশ্চর্য, আমার ব্যাপার আমি বুঝে নেব, তোদের কি সমস্যা? আবরণের ধমকে চুপ হয়ে যায় মীরা। সানি এক পাশে থতমত মুখে দাঁড়িয়ে থাকে। রুহি শ্রেয়াকে অটোতে বসিয়ে দেয় শ্রেজান। বাকি শুধু শ্রেয়না, যার হাত চেপে সে এখনো দাঁড়িয়ে আছে। শ্রেজান লক্ষ্য করে শ্রেয়নার শরীর কিছুক্ষণ পরপর কেঁপে উঠছে। তার বুঝতে বাকি নেই মেয়েটা কাঁদছে। কাঁদলে কাঁদুক, তাতে কি? তাই বলে একটা বেয়াদবের হাতে বোনকে তুলে দিবে না সে? উঠে বসো। শ্রেয়না নড়ে না, ঠায় দাঁড়িয়ে আছে। শ্রেজান আশেপাশে নজর বুলিয়ে কণ্ঠ খাদের নামিয়ে উচ্চারণ করে, রাস্তায় সিনক্রেট করো না, যেভাবে বলেছি চুপচাপ গাড়িতে উঠে বসো।
শ্রেয়না কথা না বাড়িয়ে অটোতে চেপে বসে। সঙ্গে সঙ্গে অটো স্টার্ট দেয় ড্রাইভার। কিছুক্ষণ সামনে এগোতেই মুখে আঁচল চেপে ডুকরে কেঁদে উঠে শ্রেয়না। রুহি আর শ্রেয়া অসহায় নেত্রে তাকায়। শ্রেয়ার অবস্থাও নাজেহাল, কাঁদতে কাঁদতে হেসকি তুলে ফেলেছে। রোদ আর প্রিয়মের বিয়ের কথা চলছে। সামনের সপ্তাহে তাদের বিয়ে। প্রিয়ম নীরজ জাহিদের বাসায় তার মা বাবাকে নিয়ে এসেছিল। কথা হয়েছে তাদের। এখন কানাডা থেকে রোদের মা বাবা আসবে। যদিও ভিডিও কলে তাদের সঙ্গে কথা হয়েছে এবং ওরা পূর্ব পরিচিত। রোদের খুশির অন্ত নেই। দানার সঙ্গে জাহিদ ম্যানশনে চলে এসেছে। এখান থেকে স্কুলে যায় দানা। রোদের ভার্সিটিতে যাওয়ার কথা থাকলেও আর যায়নি। মিশান তাহিয়ারের সঙ্গে সময় কাটে তার। মহিলাটা চমৎকার, তার ভীষণ ভালো লাগে মিশানকে। রাত নেমেছে ধরণীতে। আনুমানিক 9:30 বাজে। নীরজ জাহিদ বাসায় ফিরেছে কিছু সময় পূর্বে। হুট করে লিভিং রুমে পদচারণ করে আবরণ। হন্তদন্ত হয়ে এগিয়ে আসে সে। চুলগুলো উস্কো খুস্কো, চেহারা ফুলে ঢোল। সে এসেই নীরদের সামনের সোফায় বসে পড়ে। চোখে চোখ রাখে নীরদের। সোজা সাপটা জিজ্ঞেস করে, শ্রেয়না আলমকে দিবে কি না? নীরজ জাহিদ বাঁকা চোখে তাকান, ভরাট গলায় বলেন, না। সঙ্গে সঙ্গে কোমরে গুজে রাখা পিস্তলখানা বের করে আবরণ। তাতে ফু দিয়ে পুনরায় তাকায় নীরদের দিকে। নীরদের কপালে ভাঁজ পড়ে। তিরিক্ষ মেজাজ নিয়ে বললেন, বাপকে মারতে এসেছো? কার বাপ? হোয়াট? আবরণ আরাম করে বসে বলে, বাপটা কার? কি বলতে চাইছো? আমি যদি তোমাকে ত্যায্য বাপ করি কষ্ট হবে নীরজ জাহিদ? ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং? আমি বেশ বুঝতে পারছি কি বলছি। আবরণ, কষ্ট হবে? নীরজ জাহিদের মুখ থমথমে। আবরণ কিছুটা এগিয়ে আসে, হাঁটুর উপর পিস্তল সমেত হাতটা ঠেকিয়ে রেখে বলে, তোমাকে ত্যায্য বাপ করলে তোমার কষ্ট হবে। আই নো দ্যাট। আমারও কষ্ট হচ্ছে। শ্রেয়না আলমকে এখান থেকে কেড়ে নিতে চাচ্ছ? পিস্তল বুকের বাঁ পাশে ঠেকায় আবরণ। এরপর আবারও পূর্বের ন্যায় বসে থাকে। মাথা দুপাশে নাড়াতে নাড়াতে বলে, না। হ্যাঁ, তুমি ওকে সেজনা থেকে এনে দিবে, নাহলে আমাকে হারাবে। এতে কিছু যায় আসে না তোমার। আচরণে করছে এমন তুমি, যার দ্বারা আমি বুঝে নিচ্ছি তোমার মনোবাসনা। দেখো কি করতে চাও। আবরণ, তুমি একটু বেশিই করছো না? সেজান তোমাকে তার বোন দিবে না। এখানে আমায় কেন টানছো? দোষ তোমার। কেমন বেয়ারাপনা আচরণ করো তুমি জানো না? কে দেবে তোমায়? কারো দিতে হবে না। মেয়ে তার মন দিলেই হলো, যেটা আমি পেয়েছি। সেজান তোমাকে তার বোন দেবে না। গম্ভীর কণ্ঠ নীরদের। আবরণ তীর্যক চাহনি দেয়, ধরে আসা গলায় বলে, কিন্তু নীরজ জাহিদ, আমার তো কষ্ট হচ্ছে কতিরিকে ছাড়া। বলে ঠোঁট উল্টে কেঁদে ফেলে আবরণ। ফর্সা মুখশ্রী রক্তিম হয়, গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে, নাক টেনে কাঁদতে থাকে। নীরজ জাহিদ হতভম্ব হয়ে যায়। চোখ বড় বড় করে চেয়ে থাকে ছেলের দিকে। আবরণের এ রূপ তার অজানা ছিল। এই ছেলে কাঁদছে কেন এভাবে? কাঁদছো কেন? হেই। ততক্ষণে মিশান তাহিয়ার উপস্থিত হয় সেখানে। আবরণকে বাচ্চাদের মতো বসে কাঁদতে দেখে তিনি তস্ত্র পায়ে এগিয়ে আসেন। আবরণের মাথায় হাত রেখে নরম কণ্ঠে বলেন, কি হয়েছে? আবরণ ছলছল চোখে তাকায়, ঠোঁট উল্টে বলে, আমার কৌতুরে কি পিঞ্জোর থেকে হাইজ্যাক করে নিয়েছে ও আর সেজান আলম। নীরদের দিকে আঙ্গুল তাক করে আবরণ, এরপর নাক টেনে বলে, ওকে কিছু বলো মিশান মা। আমার কৈতুরীকে ছিনিয়ে নিয়েছে ওরা দুই কালপ্রিট। আমি খুন করে ফেলবো। প্রথমত মিশানকে মা সম্বোধন করায় নীরজ জাহিদ ভীষণ চমকেছেন। তার উপর ছেলে তাকে খুনের হুমকি দিচ্ছে। এ কেমন পরিস্থিতিতে পড়েছেন তিনি? মিশান আবরণের চুলে হাত পুরে দিয়ে বলেন, ভালোবাসাকে সম্মান করতে শিখুন। কারোর থেকে তার প্রণয় ছিনিয়ে নেবার অধিকার আমাদের নেই। ও যা চাইছে সেটাই করুন। বাবা হিসেবে এটা আপনার দায়িত্ব। সব সময় কাজকে প্রাধান্য না দিয়ে মাঝে সাঝে না হয় পরিবারের ভালো মন্দটা বুঝুন। নীরদ দাঁড়িয়ে যান। তিনি নাকি তার পরিবারের ভালো মন্দ বুঝেন না, এটা কতটুকু সত্য? নীরদ জাহিদের গমনপথে তাকিয়ে থাকে আবরণ। ফট করে উঠে দাঁড়ায়, নাক টেনে নিজেকে নিয়ন্ত্রণ করে। এরপর টকা দিয়ে গাল বেয়ে গড়িয়ে পড়া পানিটুকু ফেলে দেয়। মিশন কমপ্লিট। মিশান তাহিয়ার কণা চোখে তাকায়, বিরস গলায় বলেন, মেয়েদের মতো নাটক করতে জানো ভালো। আবরণ হেসে বলে,
নাটক না করলে জীবনযুদ্ধে কয়েক কিলোমিটার পিছিয়ে যেতাম। কাজ হয়ে গেছে, আসছি আমি। আরে পিস্তল আগুনে পুড়িয়ে ফেলো তো, নকল ছিল। পর মুহূর্তেই মিশানের হাত থেকে পিস্তল ছৌ মেরে নিয়ে নেয়। মেন ডোরের দিকে পা বাড়িয়ে বলে, আমার কাছে থাকুক, এটা দরকার পড়বে। মিশান ফোঁস করে শ্বাস ফেলে, যাই হোক, ছেলেটা খুশি থাকুক, তার জীবন সুন্দর হোক। তুমি চাইলেই আবরণের কাছে যেতে পারবে শ্রেয়না। রুহির কথায় বেদনা মিশ্রিত একটা হাসি দেয় শ্রেয়না। ঘাড় ঘুরিয়ে তাকায় রুহির দিকে, খানিক হেসে বলে, সেজান আলম আমার কাছে কি তা এখনো বুঝতে পারোনি তুমি ভাবি? তাকে কি করে কষ্ট দিতে পারি আমি? তুমি নিজেও কষ্ট পাচ্ছ। কই, পাচ্ছি না তো। ভাবলেশীন জবাব শ্রেয়নার। রুহি 2 কদম এগিয়ে বলে, তুমি কষ্ট পাচ্ছ শ্রেয়না, ভেতর থেকে ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছ। তোমাকে দেখলেই বোঝা যাচ্ছে। ঝরঝর করে পানি পড়তে থাকে শ্রেয়নার গাল বেয়ে। বিছানার চাদর খামচে ধরে বসে পড়ে সে। মাথা নিচু করে বলে, পাচ্ছি, কষ্ট পাচ্ছি, কষ্ট হচ্ছে আমার, খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে কি জানো, জানো কি মনে হচ্ছে? বুকের ভেতর কেউ অসংখ্য ছুরিকাঘাত জর্জরিত করে ফেলেছে আমায়। কেমন দম বন্ধ লাগছে, ফাঁপড় লাগছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে আমার ভাবি। আমি পারবো না ওকে ছাড়া থাকতে, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয় সেটা। তোমার ভাই তোমার কষ্টটা তো বুঝতে পারছে না। এখন কি করতে পারি আমি? সে আমাদের জন্য যে ত্যাগ করেছে, যেটা পরিশ্রম করেছে, যতটা, সেটা সেটা তো আমি ভুলে যেতে পারি না, কিন্তু আবরণ কেউ ছাড়তে পারবো না। চিন্তা করো না, আবরণ কিছু একটা করবেই। মাঝরাতে শ্রেজানের মোবাইল উচ্চ শব্দে বেজে ওঠে। হুড়মুড় করে বিছানায় উঠে বসে শ্রেজান। মোবাইল বালিশের পাশেই রাখা ছিল। স্ক্রিনে আইজিপি স্যার নামটা জলজল করছে। এত রাতে কেন কল করেছেন তিনি? চিন্তিত ভঙ্গিতে কল উঠান শ্রেজান। আইজিপি নিরুজ্জয় স্পিকিং। ইয়েস স্যার। ইতিমধ্যে তার ঘুম উবরে গেছে। তটস্থ হয়ে বসে আছে বিছানায়। রুহির ঘুম ভেঙে গেছে, সে চুপচাপ শুয়ে আছে। শ্রেয়ান আলমকে নিয়ে বাসার নিচে আসো, রাইট নাও। হোয়াট স্যার? ইটস মাই অর্ডার। আপনি যা বলছেন সেটা কোন দিক দিয়ে ডিউটির মধ্যে পড়ে স্যার? গম্ভীর টোন সৃজন আলমের। সব সময় যে ভদ্রলোককে সে বুদ্ধিমান ভেবে এসেছে, এমন পরিস্থিতিতে এসে এই মুহূর্তে তাকে একটা বদ্ধ পাগল ছাড়া কিছুই মনে হচ্ছে না। আশ্চর্য কথাবার্তা। আমি যেটা বলছি সেটা করো। নীরজ জাহিদ নিজের সিদ্ধান্তে অটল। শ্রেয়না আলমকে নিজের ঘরের বউ করতে চান, সেটাও এখনই। শ্রেজানের মাথা দপদপ করে চলছে। শ্রেয়না এতক্ষণ ঘুমে টলছিল। মধ্যরাতে ভাই তার রুমে ঢুকে এক প্রকার টেনে হিস্টে নিয়ে এসেছে তাকে। কান্নাকাটি করে কখন ঘুমিয়েছে সেটা শ্রেয়নার জানা নেই। মাথা ভার হয়ে আছে, ঘুমে চোখ মুখ আধার দেখছে। এমতো অবস্থায় 2 ভদ্রলোকের কথোপকথনে সম্পূর্ণ ঘুম উবড়ে যায় তার। চোখের ঘন পাপড়ি বার কয়েক ঝাপটিয়ে ফের তাকায় মনোযোগ সহকারে। কিন্তু স্যার আমি চাই না ও। শ্রেজানকে মাঝপথেই থামিয়ে দেন নীরদ। গম্ভীর দৃষ্টিতে তাকায় তার দিকে, ভরাট গলায় বলেন, আমি যা বলেছি সেটাই হবে, তুমি চাও কিংবা না চাও। এরপর শ্রেয়নার দিকে তাকান তিনি, নরম কণ্ঠে শোধায়, তুমি কি রাজি? ভেবে নাও, শেষ সুযোগ। শ্রেয়না তার ভাইয়ের দিকে তাকায়। শ্রেজান নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, চোখ মুখ অস্বাভাবিক গম্ভীর। শ্রেয়না মাথা নিচু করে নিয়েছে। নীরজ জাহিদ তার দিকে তাকিয়ে থেকে একবার শ্রেজানের দিকে তাকান, তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলেন, কি করে রেখেছো তোমার বোনটাকে? যেও নিজের মর্জি অনুযায়ী চলতে পারছে না বেচারি। নিজের পছন্দের কথা বলার জোর, নিজের পছন্দের কথা জোর গলায় স্বীকার করতে পারছে না। সারা জীবন তাদের আগলে রেখেছো, মেনে নিলাম, তাই বলে জীবিত অবস্থায় মেরে ফেলবে? তাদের কি ইচ্ছে নেই? তাদের কি ভালোবাসার অধিকার নেই? বড় ভাই হয়ে যদি বোনের খুশির কারণ না হতে পারো, অন্তত অখুশির কারণ হইও না। শ্রেয়না শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, এক পায়ের আঙ্গুল দিয়ে অন্য পায়ের আঙ্গুল মারাচ্ছে। দাঁত দিয়ে নিচের পাটির ঠোঁট চেপে ধরে রেখেছে, মাথা ঝুঁকিয়ে রেখেছে নিচের দিকে। শ্রেজান কিছুটা পিছিয়ে এসে হাত দিয়ে মুখ মুছে নেয়। এরপর চুলগুলো পেছন দিকে ঠেলে দিয়ে ফোঁস করে শ্বাস টানে, কোমরে হাত রেখে দাঁড়ায়। নীরজ জাহিদ জিপে চেপে বসেন, গম্ভীর মুখে তাকিয়ে থাকেন সামনের দিকে। তিনি অপেক্ষা করছেন শ্রেয়নার। কিছু সময় পর পর হর্ন বাজাচ্ছেন। শ্রেয়না মাথা উঁচিয়ে তাকায় ভাইয়ের দিকে। শ্রেজান তাকেই দেখছিল। তার সঙ্গে চোখাচোখি হতেই শ্রেজান চোখ দিয়ে ইশারা করে। শ্রেয়নার সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে নিষেধ করে। প্রতি উত্তরে শ্রেজান ব্যথাতুর হাসল, ওকে ইশারা করল যেন নীরদের সাথে যায়। শ্রেয়না অবাক হয়,
স্থবিত নেত্রে কয়েকক্ষণ তাকিয়ে থাকে ভাইয়ের দিকে। শ্রেজান পুনরায় ইশারা করতেই গুটি গুটি পায়ে এগিয়ে যায় শ্রেয়না। পেছনের সিটে উঠে বসে। নীরজ জাহিদ সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট দেন। শ্রেজান সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, দু হাতে ঘাট ডলে বলে, বেশি বড় হয়ে গিয়েছিস, বড় ভাইয়ের থেকে দুঃখ লুকাতে শিখেছিস। অবশ্য তোরই বা কি দোষ, বাধ্য করেছি আমি, ভুলের প্রায়শ্চিত্ত করি নাই এখনো। সুখে থাক, দোয়া করি। শ্রেয়না জানে না কোথায় যাচ্ছে সে, শুধু চুপচাপ বসে আছে। নীরজ জাহিদের মুখেও কথা নেই। পিনপতন নীরবতার মাঝে গাড়ি চালিয়ে যাচ্ছেন তিনি। শ্রেয়না ঝিমোচ্ছে। বার কয়েক লক্ষ্য করলেন নীরজ জাহিদ। বোঝাই যাচ্ছে মেয়েটা নির্ঘুম রাত কাটিয়েছে। কিছুক্ষণের মধ্যেই শ্রেয়নার সিটে হেলান দিয়ে ঘুমিয়ে যায়। গভীর ঘুমে তলিয়ে যায় সে। নীরজ জাহিদ এক পলক তাকান, এরপর মনোযোগী হন নিজের কাজে। ছেলে আমার ভীষণ চালাক। সোজা আঙুলে ঘি না ওঠায় সে আঙুল বাঁকায়নি, বরং অন্য পন্থা অনুসরণ করে ইমোশনাল ব্ল্যাকমেল করেছে। মাঝে মধ্যে জেনে শুনে বোকা হতে হয়, এতে যদি কারোর মুখে হাসি ফোটে সেটা আমার জন্য স্বস্তি। শ্রেয়না একটা লাল শাড়ি পরেছে, একদম সাধারণ, এরপরও সুন্দর দেখতে। দু হাতে লাল রঙের চুড়ি, কানে লাল ঝুমকা, সেই সাথে লাল রঙা ছোট্ট টিকলি। লিপস্টিক হালকা করে পরেছে, চুলগুলো খোপা করে তাতে বেলি ফুলের মালা জড়িয়েছে। বউ ওড়নাটা সুন্দর করে লাগানো, যা টিকলির কিছুটা উপরের। গলায় সিম্পল লাল পাথরের সেট। শপিং করে নিয়ে এসেছে নীরদ। কল করে বলাতেই একজন লোক এসে দিয়ে গিয়েছে। শ্রেয়নাকে বাড়ির ভেতর পাঠিয়ে তৈরি করিয়েছেন তিনি। তখন জাহিদ ম্যানশনে সকলেই ঘুমে বিভোর। গাড়ি এসে নির্দিষ্ট এক জায়গায় থামতেই ধ্যান ভাঙে শ্রেয়নার। উৎসুক দৃষ্টিতে তাকায় নীরদের দিকে। ইতিমধ্যে গাড়ি থেকে নেমে এসেছেন তিনি। শ্রেয়না নেমে আসে গাড়ি থেকে। চুরির ঝনঝন শব্দ তার কানে আন্দোলিত হচ্ছে। গাড়ি থেকে নামতেই কাজী অফিসের সাইনবোর্ডটা নজরে আসে তার। শ্রেজান নেই ভেবে দারুণ মন খারাপ হয়। সে কেন এলো না? শ্রেজান কি তবে মন থেকে অনুমতি দেয়নি? শ্রেয়না নীরজ জাহিদের সঙ্গে ভেতরে প্রবেশ করে। মিরাব, সানি, প্রিয়ম, সিনহা, আবরণ আগে থেকেই উপস্থিত সেখানে। আবরণ নিজের মতো মোবাইলে ব্যস্ত। দিন দুনিয়ার খেয়াল নেই তার। আশেপাশে কি হচ্ছে দেখার বিষয় না, এমনকি শ্রেয়নার দিকেও তাকায় না, যেন মোবাইলে খুবই গুরুত্বপূর্ণ কাজে মশগুল ছেলেটা। তবে শ্রেয়না অবাকের সঙ্গে খুশি হলো যখন দেখলো শ্রেজান দাঁড়িয়ে আছে তার সামনে। তার চোখ মুখ স্বাভাবিক, মনে হচ্ছে সবার মতো সেও ভীষণ এক্সাইটেড। বিয়ে পড়ানো শেষ হয় সাইন করার মাধ্যমে। শ্রেয়নার পক্ষ থেকে সাক্ষী শ্রেজান, প্রিয়ম আর সিনহা, এবং আবরণের পক্ষ থেকে মিরাব, সানি ও নীরজ জাহিদ। বিয়ের কাজ শেষ হতেই শ্রেয়না ও আবরণের গলায় মালা পরিয়ে দেওয়া হয়, যেটা মিরাব সানি করেছে। এতক্ষণে আবরণ মুখ খুলল। পরনের সাদা পাঞ্জাবিটা কলার ঠিক করে গলা খাকারি দেয়। সবার মনোযোগ তার দিকে গিয়ে আটকে। আবরণ ভরাট গলায় জিজ্ঞেস করে, বিয়ে কমপ্লিট? হ্যাঁ। ওকে, সব নিয়মকানুন শেষ? হ্যাঁ, কেন? সানি কপাল কুঁচকে শোধায়। আবরণ সেদিকে বেশি ধ্যান দিল না, চট করে শ্রেয়নার দিকে তাকায়। দুজনের চোখাচোখি হতেই নজর ঘুরিয়ে নেয় শ্রেয়না। আবরণ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হুট করেই সে জাপটে ধরে শ্রেয়নাকে, পাগলের মতো কপালে চুমু খেতে থাকে। এরপর আবারও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় তাকে, বুকে শক্ত করে আগলে ধরে রাখে। মিরাব সানি সিটি ভাজিয়ে ওঠে। প্রিয়ম, সিনহা মিটিমিটি হাসছে। শ্রেজান কপাল কুঁচকে নিয়েছে। নীরজ জাহিদ ইতিমধ্যে বের হয়ে গিয়েছেন এখান থেকে। বেচারি শ্রেয়না গুটিসুটি মেরে আবরণের বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছে। ভীষণ লজ্জা লাগছে তার, হাত পা যেন সেখানেই জমে গিয়েছে। কম্পিত হাতে আবরণকে নিজের থেকে ছাড়িয়ে নিতে চায় শ্রেয়না। বিড়বিড় করে বলে, কি শুরু করলে? লোকে কি বলবে? আবরণ হাস্যরত গলায় বলে, লোকে পাগল বলুক, মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না। বাকিরা কাজী অফিস থেকে বেরিয়ে যায়। শ্রেয়না কোনো রকমে আবরণকে ঠেলে সরায়। আবরণ এবার পূর্ণ দৃষ্টিতে তাকায় তার দিকে। গুলুমুলু গাল দুটো হাতের আঁচলে ভরে নেয়, মন ভরে দেখে। বৃদ্ধা আঙ্গুলে দিয়ে গাল ঠেসে ধরে আদুরে গলায় শুধায়,
রাতে ঘুম হয়নি? খাওয়া দাওয়া করনি? শ্রেয়না দুপাশে মাথা নাড়ে, যার অর্থ না। আবরণ চমৎকার হাসে। শ্রেয়নার কপালের পাশে নিজের মাথা ঠেকিয়ে বলে, যদি ভরা পেটে আছো শুনতাম, একেবারে চড়িয়ে বল বানিয়ে দিতাম তোমায়। খাওয়ানি ঘুমাওনি শুনে খুশি হলাম। শ্রেয়না চট করে তাকায়, বাঁকা দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, আমি নির্ঘুম রাত কাটালে, না খেয়ে কষ্ট পেলে তুমি কি খুশি? শ্রেয়না হাত উঁচিয়ে সেদিকে তাকায়। আবরণ মেহেদি দেওয়া নেই, ফর্সা হাতের ভাঁজে নিজের হাতের আঙ্গুল পুড়ে নেয়। উল্টে পাল্টে দেখে নিয়ে চুমু খায় সেথায়। দৃষ্টি স্থির রেখে বলে, তোমার এসব কষ্টের কারণ যদি আবরণ জাহিদ হয়, তাহলে আমি খুশি। পর মুহূর্তেই শ্রেয়নার গাল চেপে বলে, অবশ্য এমন লোকই তোমাকে চামলক লাগছে বউ। শ্রেয়নার বুক কাঁপে, চকিত নয়নে তাকায় আবরণের হাস্য উজ্জ্বল আদলের পানে। ছেলেটার চোখ মুখে উজ্জ্বলতা বেড়ে গিয়েছে, হাসি সরছেই না। তখনই মীরাবের কণ্ঠ কানে আসে তাদের। ওখানেই থাকবি নাকি বের হবি ভাই? সকাল হতে চললো, এরপর লোকজন এসে হানা দেবে। আবরণ বিরক্তিতে কপাল কুঁচকে নেয়। শ্রেয়নার হাত টেনে ধরে বাইরে পা বাড়িয়ে বলে, এরপর এবার মেহেদি ছাড়া বিয়ের পেরিতে বসবে না, বাজে দেখায়। যদিও এভাবে সুন্দর লাগছে, ইচ্ছে করছে হাতটা কামড়ে খেয়ে ফেলে। শ্রেয়না চট করে হাত সরিয়ে নেয়, গরম চোখে তাকিয়ে বলে, আশ্চর্য, হাত খেয়ে ফেলবে রাক্ষস নাকি? আবরণ শ্রেয়নার বাহুতে মৃদু ধাক্কা দিয়ে বলে, হ্যাঁ, তোমার পার্সোনাল রাক্ষস। তো পরের বার কাকে বিয়ে করার জন্য পিড়িতে বসবো? আবরণ জাহিদ ছাড়া তোমার নামে কবুল পড়ার সাহস কোন গোলামের পথের আছে? কোন মাতের ডাওলা তার জিভ হারিয়ে বোবা হতে চায়? শ্রেজান তার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, যেটা নতুন কিনেছে সে। শ্রেয়নার অবশ্য গাড়িতে তেমন মনোযোগ নেই, আগেই দেখেছিল যখন শ্রেজান নিয়ে এসেছিল। গাড়িতে ওঠো। শ্রেজানের কথায় আবরণ এগিয়ে আসে, পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বলে, কি উঠবে? শান্ত দৃষ্টিতে তাকায় শ্রেজান। শ্রেয়না, একদম না, আমার বউ আমার সঙ্গে আমার বাসায় যাবে। এখনো সেই সময় আসেনি। তোমার সঙ্গে কেন যাবে? আমি টেনে আনবো সেই সময়, নিজের রাস্তা মাপো। আবরান, নীরজ জাহিদ তাকে টেনে একপাশে নিয়ে আসে, দাঁত চেপে বলে, যেতে দাও, পরেরটা আমি সামলে নেব। আবরণ রাগে হিস হিস করতে করতে গাড়িতে চড়ে বসে। শ্রেয়নার হাত ধরে শ্রেজান নিজের গাড়ির দিকে এগোয়। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। বলতে বলতে গাড়ির দরজা খুলে নেমে আসে আবরণ। শ্রেয়নাকে নিজের দিকে ঘুরায়, এত জোরে টেনে ধরেছে যে শ্রেজান ঘুরে পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নেয়। শ্রেয়নাকে কোনো প্রশ্ন করতে না দিয়ে ঝটপট চুমু খায় তার দু গালে, কপালে, নাকে। এরপর বাকিদের দিকে একবার তাকে আলতো করে ওর অধরে চুমু খেয়ে দ্রুত গাড়িতে উঠে বসে। শ্রেয়না দাঁত চেপে মাথা নিচু করে রেখেছে। আবরণদের গাড়ি ইতিমধ্যে চলতে শুরু করেছে। হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে আবরণ, ঠোঁটের কোণে অমায়িক হাসি। শ্রেয়না দীর্ঘশ্বাস ফেলে শাড়ি হালকা উঁচিয়ে গাড়িতে চড়ে বসে, চোখ বন্ধ করে সিটে গা এলিয়ে দেয়। তো লজ্জা শরমের অভাব বইছি এই আবরণ, মাঝ রাস্তায় চুমাচুমি শুরু করেছিস? সানির কথার পিঠে আবরণ ভরাট গলায় বলে, অন্যের বউকে তো চুমু খায়নি, সদ্য বিয়ে করে নিজের কৈতরে গালেই ঠোঁট ছুঁয়েছে। শুধু কি গালে? বিড়বিড় করে বলে মীরাব। আবরণ তার দিকে তাকিয়ে বলে, তো যখন দিয়েছে তখন দেখিস না? নির্লজ্জের মতো স্বামী স্ত্রীর রোমান্স দেখিস? বেহায়া বেয়াদব ছেলে। থতমত খেয়ে যায় মীরাব, চড়া দৃষ্টিতে তাকিয়ে থাকে। সানি ঠোঁট চেপে হাসে। বাবা, আমার ধুমধাম করে বিয়ে কবে হবে? গাল ফুলিয়ে সুধায় আবরণ। নীরজ জাহিদ ড্রাইভিংয়ে মনোযোগী ছিলেন। ছেলের উচ্চ কণ্ঠ কানে আসায় তার ধ্যান ভাঙে। অচিরেই। এই, তোমাদের শত্রুরাও না শান্তিতে বিয়েটাও করতে দেয় না, তাহলে মাঝরাতে লুকিয়ে চুরিয়ে কাজে অফিসে বিয়ে করতে হয় নাকি? যেহেতু বুঝতেই পারছো, কষ্ট করে এবার নিজের মুখটা বন্ধ রাখো। গাড়ির জানালায় মাথা ঠেকিয়ে গাল ফুলিয়ে বলে, মুখ তো বন্ধই আছে, নিজের কাছে মন দাও, সত্য সব। শ্রেয়না অবাক দৃষ্টিতে তাকায়। শ্রেজান তাদের আগেই বাসাতে এসেছে, সেরকম হলে আবরণদের সঙ্গেই চলে আসতে পারত। ভিন্ন পথে আসার কারণ কি? এত কম সময়ে ঘরদোর গোছালোকে? নিশ্চয়ই অনেক লোকজন দিয়ে সব ঠিক করা হয়েছে। শ্রেয়নার রুমের দরজা ভেজানো, আগের মতোই সব গুছিয়ে রাখা। শ্রেজান শ্রেয়নাকে রুমে যেতে বলে সে নিজের ঘরের দিকে পা বাড়ায়। শ্রেয়না দ্রুতপদে রুমে প্রবেশ করে, ঘরের লাইট অন করে আয়নার সামনে দাঁড়ায়। কিছু সময় তাকিয়ে থেকে নিজের প্রতিবিম্বর দিকে ফিক করে হেসে দেয়, দু গালে হাত রেখে বিড়বিড় করে বলে,
কি সুইট তুই শ্রেয়না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কারো নজর না লাগুক। পরক্ষণে কিছুটা অমনোযোগী হয়ে বলে, নজর তো একজনের লেগেই গিয়েছে, চাইলেই সেটা সরানো যাবে না, চাইও না, আর না সম্ভব। টিকলিটা ঠিক করে নিয়ে ব্যালকনির দিকে এগোয় শ্রেয়না। সাজসজ্জা না হয় পরে খুলবে, এভাবেই ভালো লাগছে তার। গ্লাস খুলতে নিয়েও খুলে না। আবরণ কি এসে গেছে? তাকে দেখলে নিশ্চয়ই বানরের মতো লাফিয়ে এ ঘরে চলে আসবে। এত লফর ঝাপ্পর দরকার কি? কাল সকালে দেখা করলেই হবে। ভাবনা অনুযায়ী রুমে এসে ফ্রেশ হতে যায় সে। খায়নি এখনো। কিছু একটা মনে করে ওয়াশরুম থেকে বেরিয়ে কিচেনে যায়। বিরিয়ানির প্যাকেট রাখা। শ্রেয়না সেটা হাতে নেয়। একটা গ্লাসে পানি নিয়ে লিভিং রুমে আসে। সেন্টার টেবিলের উপরে গ্লাস আর প্যাকেট রেখে লো ভলিউমে টিভি অন করে দেয়। সোফায় কাত হয়ে শুয়ে পড়ে। টেবিল টেনে একটা কাছে এনে বিরিয়ানির খেতে থাকে সেখান থেকে। অনেক দিন পর মনে হচ্ছে একটু আরাম পাচ্ছে। মাথা থেকে বোঝা নামলো। ভালোবাসার মানুষকে রাতে রাতারে বিয়ে করে নাক ডেকে ঘুমাচ্ছ? কাপুরুষ নাকি? না হলে লুকিয়ে চুরিয়ে বিয়ে করার কথা না। ইন দ্য এন্ড আবরণ জাইদ টার্ন আউট টু বি দ্য কাওয়ার্ড। আননোন নাম্বার থেকে কল এসেছে। আবরণ মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থেকে হামি দিয়ে বলে, লুকাতে পারলাম আর কোথায়? শকুনের মতো ঠিকই দৃষ্টি দিয়ে রেখেছ, বাত্তামিজ গুন্ডা। সুভাষ মনে হয় হাসলো। হাস্যরত কণ্ঠে বলল, কথাগুলো কিন্তু দারুণ বলো তুমি। আই এম টোটাল ইমপ্রেস। আমার গুণ কীর্তন করার জন্য নিশ্চয়ই কল দাওনি, নাকি এতদিন দেখা সাক্ষাৎ আলাপ আলোচনা হয়নি বলে মিস করছো? সোজা হয়ে শয় আবরণ। বাম হাত মাথার নিচে রেখে ডান হাতে মোবাইল কানে চেপে ধরে রাখে। দৃষ্টি দেয় উপরের ঘূর্ণায়মান সিলিং ফ্যানের দিকে। পা নাড়াতে নাড়াতে চেয়ে থাকে সেদিকে। সত্যিই মিস করছিলাম। অনুপমকে তো গিলে খেয়েছিস। কি ভেবেছিস ওসব ব্যাপারে অজ্ঞ আমি? সব জানি। কি নৃশংস মৃত্যু দিয়েছিস তাকে। আবরণ আলতো হাসে, ঠোঁট কামড়ে বলে, তারপরও লাগতে এসছ? তোমার সঙ্গে আমার কোনো লেনদেন নেই। আমাকে নিয়ে অযথা ঝামেলা পাচ্ছিও না। নতুন বিয়ে করেছি, বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে সংসার করতে চাই এখন। শান্তিতে থাকতে কি করে দেই আবরণ? তাহলে তো আমি অশান্তিতে ডুবে মরবো। তোমার শান্তি বেশিক্ষণ টিকবে না। দেখা যাক, তোমার বেহুদা পেঁচাল শেষ হলে আমি কচি করে একটু ঘুমাই। উত্তরের আশায় থাকে না আবরণ। খট করে কল কেটে মোবাইল বন্ধ করে দিল। চিত হয়ে শুয়ে চোখ বন্ধ করে নিল। মুহূর্তেই গভীর ঘুমে তলিয়ে গেল আবরণ। প্রিয়ম রোদকে নিয়ে বের হয়েছে। সৃজানকে বলে ছুটি নিয়েছে। বিয়ের কেনাকাটা করে রাখবে এখনই, পরে প্রিয়মের সময় থাকবে না। বর্তমানে কাজের প্রেশার একটু কম। কেসের ব্যাপারগুলো সামলাচ্ছে সৃজান আর সিনহা। সেই হিসাবে আপাতত ঝামেলা মুক্ত প্রিয়ম। রোদের সঙ্গে দানাও এসেছে। মিশান তাহিয়ারকে বলা হলে তিনি নিষেধ করেছে। এতিমখানার কাজ দেখতে গিয়েছেন। আশা করা যায় কয়েক মাসেই কমপ্লিট হবে কাজ, যেহেতু আগে থেকেই করা ছিল। তোমার বিয়েতে আমি কি পরবো আপু? রোদ কিছু ভাবে আশেপাশের পোশাকগুলোতে নজর বোলায়। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে বলে, তুই বরং শাড়ি পরিস। মুখ বাঁকায় দানা। কি বলছো এইসব? আমি আর শাড়ি? ইম্পসিবল, পারবো না আপু। আমার দ্বারা শাড়ি সামলানো সম্ভব নয়। চেষ্টা করলে সব সম্ভব দানা, তুই ট্রাই তো কর, সুন্দর লাগবে। দানা বিরক্তিতে কপাল কুঁচকায়, বিরস গলায় বলে, তুমি বরং আমার জন্য লেহেঙ্গা নিয়ে নাও। আমি বাইরে যাচ্ছি, গাড়িতে গিয়ে বসে থাকি, ভালো লাগছে না। রোদ আর কিছু বলে না। দানা চলে যায়। প্রিয়ম তখন রোদের জন্য জিনিস দেখতে ব্যস্ত। খুব মনোযোগ সহকারে প্রতিটা ড্রেস পরীক্ষা করছে সে। ঠিক কোনটার রোদকে মানাবে সেটাই দেখছে। তার ভালোবাসার মানুষ, তার জন্যই বউ সাজবে। প্রিয়ম নিজের মন মতো জিনিস কিনে নিবে, যা রোদই বলেছিল। সে প্রিয়মের পছন্দের পোশাক পরে বিয়ের পিড়িতে বসবে। এই যে কবুতরের দানা। মীরাবের কণ্ঠ পেয়ে চট করে তাকায় দানা। মীরাব এদিকেই আসছে। রাস্তার ওপাশে ছেলেটা। দানার মনে হলো চোখের পলকে মীরাব রাস্তার এ পাশে চলে এলো এবং দ্রুত গতিতে দানার সম্মুখে এসে দাঁড়ালো। তুমি এখানে? সরল গলায় শুধায় দানা। মীরাব চুল আশ্রা দিয়ে বলে, সানি একজনের সঙ্গে দেখা করতে এসেছে, সেখানে তাদের কাবাবের হাড্ডি হতে চাই না দেখেই চলে এলাম। ওহো, প্রাইভেট কথাবার্তা চলছে নিশ্চয়। সেরকমই। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড নেই? কৌতূহলী কণ্ঠে শুধায় দানা। মীরাব ঠোঁট চেপে ধরে দাঁড়িয়ে থাকে।
এরপর গাড়িতে হেলান দিয়ে দাঁড়ায়, ভাবশীল গলায় বলে, গার্লফ্রেন্ড তো নেই, তবে একজন সঙ্গী আছে যে সর্বদাই আমার স্বপ্নে বিচরণ করে। সম্পূর্ণ হৃদয় জুড়েই তার অবস্থান। সারা বক্ষ দাপিয়ে বেড়ানো এক চঞ্চল কিশোরী। মনের কথা বলে দিচ্ছ না কেন? স্বপ্নকে বাস্তবে পরিণত করো। মীরাব তাকায় দানার দিকে। মেয়েটার চোখ মুখে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। মীরাব ভ্রু কুঁচকে নেয়। মনে হয় না সে আমায় পছন্দ করে, রাজিও হবে না। শুধু শুধু তার চোখের কাঁটা কেন হব? একপাক্ষিক ভালোবাসি বেসে যাব। তার চোখে নিজের জন্য অনীহা দেখতে পারবো না। পছন্দের মানুষের চোখে আর যাই হোক, নিজের জন্য বিতৃষ্ণা দেখার সাধ্য কোনো প্রেমিক পুরুষেরই নেই। আমি মীরাবেরও নেই। ভয় লাগে, বুক কাঁপে। তোমার জন্য কষ্ট হচ্ছে বলে দিও। সে তো গোপনেও ভালোবাসতে পারে তোমায়, চেষ্টা করতে পারো। পরে দেখা যাবে কেউ নিয়ে গিয়েছে তোমার স্বপ্নের রানীকে। সময় থাকতে সবটা বলে দাও। মীরাব সরু দৃষ্টিতে তাকায়। বলে দিব বলছো? ঘাড় কাত করে দানা। হ্যাঁ, ট্রিট দিও, কিন্তু দোয়া করি তোমার ভালোবাসার মানুষ তোমার হোক। দানার উজ্জ্বল মুখশ্রীর দিকে তাকিয়ে শুকনো হাসি দেয় মীরাব। নিজেকে সামলে নিয়ে বলে, হঠাৎ এখানে একা এসেছো? না, আপুর বিয়ে শুক্রবার। বিয়ের কেনাকাটা করার জন্য এসেছি। ভাইয়া আর আপু ভেতরে। তুমি যাচ্ছ না? শপিং করবে না? আপুকে বলে দিয়েছি পছন্দ মতো কিছু কিনে আনতে। সেখানে দম বন্ধ লাগছিল আমার, বাইরে হাওয়ার প্রয়োজন ছিল। কি পরবে তবে? শাড়ি নাকি? না গো, শাড়ি পরতে জানি না, সামলাতে জানি না। পাছে দেখা যাবে সব পেঁচিয়ে উষ্টা খেয়ে লোকজনের সামনে লজ্জায় পড়তে হবে। মীরাব হাসে। তোমার ইচ্ছে, তবে শাড়ি পরলে সুন্দর লাগবে। না ভাই, ওসব আমার দ্বারা সম্ভব নয়। বিয়ের পর শাড়ি পরবো, আমার হাজবেন্ড পরিয়ে দিবে। কথাটা বলে কনিষ্ঠ আঙ্গুলখানা চেপে ধরে দাঁতের সঙ্গে মাথা নিচু করে লাজুক হাসে। মীরাবের ঠোঁটের হাসি চওড়া হয়। চুলে হাত বুলিয়ে বলে, আচ্ছা, স্বপ্নটা কিন্তু খুবই মিষ্টি। দোয়া করি তোমার হাজবেন্ড রোমান্টিক হোক, তোমার সব আবদার পূরণ করুক। আমি হেসে দেয় দানা। মীরাব বুক ফুলিয়ে শ্বাস নেয়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে দানার ছোট্ট মুখটার দিকে। উজ্জ্বল মুখশ্রী মেয়েটার, দেখতে সুন্দর। বিয়ে করবে কবে? শেহেরির সরল প্রশ্ন। সানি ঢোক গিলে। খুবই নার্ভাস সে। ওই দিন রাস্তায় তো ভালোই ফ্লার্টিং করেছিল, আজ তার ফাটছে। মীরাবটাও না তাকে একা রেখে সুযোগ বুঝে চম্পট কেটেছে হারামজাদাটা। কি হলো? উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে শেহেরি। সানি একটু হাসলো, মাথা নিচু করে বসে আছে সে। তৎক্ষণাৎ কিছু বলল না। কিছুটা সময় নিয়ে রয়ে শয়ে উত্তর দিল, আমার আম্মু আব্বু দেশে থাকেন না, তাদের আমায় নিয়ে সেরকম মাথা ব্যথাও নেই। আমার কোনো গুরুত্বপূর্ণ আবদার অপূর্ণ রাখেননি এখনো অবধি। তাদের বললেই রাজি হয়ে যাবেন। আবরণের ব্যাপারটা মিটুক, মীরাবের ভালোবাসা পূর্ণতা পাক, এরপর না হয় আমাদেরটা। তোমার সমস্যা হবে একটু দেরি হলে? শেহেরি মুস্কি হাসে। সানির হাতের উপর নিজের হাত রাখে। ছেলেটা হকচকায়, কাচুমাচু করে তাকায়। কোনো সমস্যা নেই, শুধু তুমি আমার থেকো, এটাই চাই। আমার বাবাও দেশে নেই, আম্মুকে বলেই সব সামনে নেবে। কিন্তু মীরাব ভাইয়া কাকে ভালোবাসেন? সময় হলে জানতে পারবে। আচ্ছা। সেহেরির হাত নিজের হাতের মুঠোয় পুরে নেয় সানি। আলতো করে চুমু খায়। সেহেরির বক্ষে যেন কেউ ঢোল পেটাচ্ছে। মিষ্টি এক অনুভূতিতে চোখ বন্ধ করে নেয়। ঠোঁটের কোণে এখনও তার এক চিলতে হাসি ফুটে আছে। সানি নিজেও হাসে। শক্ত করে চেপে ধরে রাখে সেহেরির হাত, যেন ছেড়ে দিলেই মেয়েটা পালিয়ে যাবে। সেহেরিও সানির হাত আঁকড়ে ধরে। দুজনে চোখ বন্ধ করে অনুভব করে তাদের একে অপরের স্পর্শ, খুবই গভীরভাবে। শ্রেজান সকাল সকাল অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। শ্রেয়া স্কুলে। সুপ্তির সঙ্গে গিয়েছে অনেক আগেই। মেয়েটা অনেক খুশি। তুষি আর সুপ্তিও খুশি হয়েছে। কিছুক্ষণ এসে বসে থেকে গিয়েছে শ্রেয়নাদের ফ্ল্যাটে। শ্রেয়নার ঘুম ভাঙে অনেক দেরিতে, বেলা 11টার দিকে। রুহি তখন অলস সময় কাটাচ্ছে। মাকে কল করে কথা বলেছে। শ্রেজান বলেছে রায়ানের ব্যাপারটা দেখবে সে, সেটাই তার আম্মুকে বোঝাচ্ছে, যেন কষ্ট না পায়। তার ছেলে সঠিক পথে ফিরবে এবং অচিরেই তার বুকে ফিরে আসবে। ভাবিকে কথা বলতে দেখে আর বিরক্ত করলো না শ্রেয়না। ফ্রেশ হয়ে এসে কিচেনের দিকে পা বাড়ালো। রান্নাটা রুহি করেছে। খাবার গরম করার ধৈর্য নেই আর।
চুপচাপ ঠান্ডা খাবারই গিয়ে নিয়ে রুমে চলে আসে। এরপর গোসল করতে ঢুকে ওয়াশরুমে। সময় নিয়ে শাওয়ার সেরে ফুরফুরে মেজাজে বের হয় শ্রেয়না। ভেজা জামা কাপড় বারান্দায় গিয়ে মেলে দেয়। চুল মোছার সময় খট করে গ্লাসটা খুলে যায়। চকিতে নয়নে তাকায় শ্রেয়না। হুট করেই এমন হওয়ায় চমকে গেছে সে, ভয় পেয়েছে। বুকে থুতু দেয় সে, রক্তচক্ষু নিয়ে তাকায় আবরণের দিকে।